নমস্কার। আজকের আমার গল্প টাকার গাছ। গল্পটা অনেক দিন আগেকার লেখা। তখন আমি কার্গিলে পোস্টিং। সে সময়ের ফাঁকে গল্পটা লিখেছিলাম। মাথায় এসেছিল এক অজানা কারণে, যেটা এখনও প্রাসঙ্গিক মনে হয়। আর টাকা নিয়ে আমাদের সকলের ধারণা ভিন্ন ভিন্ন রকমের। টাকা সহজে পেতে সকলে খুব উৎসুক হই, কিন্তু সত্যি সহজে কি কিছু পাওয়া যায়? তার উপরেই লেখা আজকের আমার এই গল্প, টাকার গাছ। লোকটার সাথে উল্টো পথে সৌরিশের পরিচয়। লোকটা এসপ্ল্যানেডে মেট্রো সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, আর সৌরিশ তার পাশে সিঁড়ি দিয়ে নামছিল নিচের দিকে আপন খেয়ালে, হনহন করে। কি ডাক্তার ভাই, কেমন আছেন? ভালো। তা কোথায় চললেন? এই এসপ্ল্যানেডে। আচ্ছা, পরে আপনার সাথে দেখা করবো একদিন, একটু কথা ছিল। বাই। বাই। সৌরিশ আগে লোকটাকে অনেকবার দেখেছে। ওর ভাড়া বাড়িটার কয়েকটা বাড়ির পরেই লোকটা থাকেন। চোখে চোখে দু একবার কথা হয়েছে। সৌরিশ বরানগর থেকে ওয়ানে বাস ধরার পথে লোকটাকে দেখেছে অনেকবার। লোকটার চালচলনে বেশ শক্ত শক্ত ভাব আছে। সৌরিশ তার লক্ষ্য করেছে প্রথম থেকেই। তবে কথা হয়নি তেমন খুব একটা। কিন্তু মুখ চেনা অপরিচিত লোককে পথে কিংবা দূরে দেখা হলে বেশ পরিচিত লাগে। কথা হয়, গল্প হয়, ভালো লাগে। এটা তো স্বাভাবিক। আরজিকর মেডিকেল কলেজ থেকে গেল বছর হাউস স্টাফশিপ কমপ্লিট করেছে সৌরিশ। হাউস স্টাফশিপ চলাকালীন প্রীতিকে বিয়েও করে নিয়েছে। সে এক বৃত্তান্ত। অবশেষে অনেক চেষ্টায় 151 কাশীনাথ মল্লিক রোডে মাসিমার বাড়িটি ভাড়া পেয়েছে সৌরিশ। নতুন বউ নিয়ে সুখে কাটছিল তার বেশ। হঠাৎ একদিন লোকটা দরজায় কড়া নাড়ল। আরে ডাক্তারবাবু আছেন? ও আপনি, আসুন। অসময়ে এসে ডিস্টার্ব করলাম না তো? আরে না না না, আবার ডিস্টার্ব কিসের? তাছাড়া ডাক্তারদের ডিস্টারবেন্স সহ্য করা একটা অভ্যাস থেকে যায়। তা যা বলেছেন। তা বৌদি কোথায়? ওনাকে তো দেখছি না। আর ও একটু বেরিয়েছে। তা আপনার নামটা কিন্তু এখন আমি জানি না, শুধু দেখি আপনাকে অনেকবার। আমার নাম সুখময় বড়ুয়া। আরে বাবা, ভারী মিষ্টি নাম তো। মিন্স আপনার নামের মধ্যে একটা ভারিক্কি আছে, সৌন্দর্য। একটু এই ঠান্ডা নিয়ে নিন। ও থ্যাংক ইউ। ডাক্তারের ব্যবহারটাই তো আসল, সেটা আপনার মধ্যে আছে বেশ। হ্যাঁ, ব্যবহারটাই তো মানুষের আসল পরিচয় দাদা। ডিগ্রি তো আলটিমেটলি গোটা কত কাগজের টুকরো মাত্র, সৌরিশ বলে। লোকটা বলতে থাকে তারপর, হ্যাঁ তা তো বলেছেন, যা বলেছেন। যা হোক, আজ যে জন্য এসেছিলাম, প্রথমত আপনার সঙ্গে আলাপটা জমাতে, যেহেতু একজন ডাক্তার আমার পাড়ায় থাকে বলে কথা। দ্বিতীয়ত আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার। রিকোয়েস্ট? কি কি রিকোয়েস্ট বলুন? আমি বলছি কি, এই সপ্তাহে দু একদিন করে যদি আমাদের ক্লাবে বসেন। আসলে দাদা, এখন আমি এমডি পরীক্ষার জন্য পড়াশোনা করছি। আপনি তো জানেন না, এমডি এন্ট্রান্স ওয়ান অফ দ্য টাফমোস্ট এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড। আরে ডাক্তার ভাই, ও নিয়ে ভাববেন না। এই বিষয়ে যদি হেল্প চান আমি করে দিতে পারি। কী ধরনের হেল্প? আপনি এতে কি করে হেল্প করবেন? স্বয়ং কোশ্চেন পেপার আপনার হাতে তুলে দেবো? কি বলো ভাই, আর কোনো কথা আছে? কি যে বলেন আপনি, মজা করার একটা তো লিমিট থাকে। ঠিক বলেছ ডাক্তারবাবু। আপনি বিধু বিনোদ মিশ্রর নাম শুনেছেন? কলকাতা সাইকিয়াট্রিস্ট হিসাবে খুব নাম করেছে। হ্যাঁ, নামটা শোনা শোনা, বিবি মিশ্র। তা ভদ্রলোকের কী হয়েছে? কি আর হবে? এমডির পুরো কোশ্চেন পেপারটা আগে ভাগেই পেয়ে গেছেন হাতে। সত্যি বলছেন? হ্যাঁ, এমন আবার হয় নাকি ডাক্তারি পরীক্ষার কোশ্চেন পেপার? কি না হয় এই দুনিয়ায় বাবু, ডাক্তার ভাই, পয়সা থাকলে সব হয়। আপনি আমার সাথে কাজ করুন না, দেখুন না কোথা থেকে কোথায় উঠতে থাকেন। সেদিন সারা রাত সৌরিশের ঘুম হয়নি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। প্রীতি গা ঝাঁকিয়ে কতবার বলেছে, হ্যাঁ গো, ঘুমোচ্ছ না কেন? কি হলো তোমায়? না কিছু হয়নি, এমনিতে ঘুম আসছে না। এক একদিন এমনটা হয়। সারা রাত আবছা স্বপ্নে সৌরিশ দেখেছে একটা বড় কোশ্চেন পেপার, যার প্রশ্ন সব প্রশ্ন পরীক্ষার বসার আগেই তার জানা। ও কি অদ্ভুত, কি অদ্ভুত ব্যাপার। টাকা থাকলেই হয়ে যায়। কত টাকা? 20-25 কিংবা 30,000, ও আমি দিয়ে দেবো। বিয়েতে পাওয়া সোনার চেনটা নয় বিক্রি করে দিলাম। এমডি বলে কথা। বাড়ি পাড়া পড়োশির কটাক্ষ দৃষ্টি এড়াতে পারবো? বাবাও কি গম্ভীর করে বলছিল,
অন্য জাতি বিয়ে করলে আমি কোনোদিন ঘরে তুলব না, পথে পড়ে মরুক তাও ভালো, তবু নীতিভ্রষ্ট আমি কখনোই হব না। আত্মীয় পাড়াপড়শি সবাই কেমন ব্যঙ্গ করে বলে, ও সৌরীশ সেন কত ভালো ছেলে জানা আছে, ওই তো গেলবার এমডিতে চান্সই পেল না, প্রেম করে ছেলেটা গল্লায় গেছে, একেবারে গল্লায়। সকলের কথা জবাব দেবে এমনি এবার, এমডি কোশ্চেন পেপার। তারপর একদিন সৌরীশ সেন বলেছে, দেখি কি করে ম্যানেজটা করতে পারি। সুখময় বুড়ো তো বলেছে এটা ওর হাতের জাদু। তারপর একদিন শ্যামবাজারের গলি ধরে সুখময় বড়ুয়ার সাথে চলল দেখা করতে। আজ নাকি সুখময় ও টাকার গাছ দেখাবে সৌরীশকে। সৌরীশ এই জগৎটাকে যেন নতুন করে চিনছে, এক অবিশ্বাস্য জগৎ, অজানা। টাকার গাছ, টাকার গাছ হাতে পথ চলতে সৌরীশের পিছনে সব কথা মনে পড়ছিল। সুখময় বর্মন বলেছে, প্রীতিরও আমি চাকরি পাইয়ে দেব, মাত্র 60,000 টাকা খরচ, আমি তো ম্যানেজ করেও দেব। আর ডাক্তারভাই তুমি বললে চাকরিটা এমনিতেও আমি করে দিতে পারি, আর মন্ত্রীর সাথে ডাইরেক্ট যোগাযোগ, সব চ্যানেল আমার হাতে। আর সত্যি কথা বলতে কি ডাক্তারভাই, তোমাদের এই ছোট্ট ঘরে ঠিক মানায় না, আমরা একসঙ্গে বাড়ি করব দুজনে মিলে, যদি তুমি চাও। টাকার কথা ভেবো না, ওসব আমি সব ম্যানেজ করব, তুমি পরে পরে নয় দিয়ে দিও সময় মতো। শ্যামবাজারের মেট্রো স্টেশন থেকে পরিচিত রাস্তাগুলো ছাড়িয়ে সৌরীশ চলছিল এক অজানা রাস্তার দিকে। স্বপ্নের জগতে ভাসতে ভাসতে সৌরীশ হোঁচট খেলে একবার সামনে ল্যাম্প পোস্টে। পাটা এমন করে লাগলো, উফ বলে হঠাৎ করে আঁতকে ওঠে সৌরীশ। যেন জীবনটা এত সোজা নয় যেমনটি ভাবা, প্রতি পদক্ষেপেই কিছু না কিছু হোঁচট। কী হলো ডাক্তারভাই? না 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 কিছু নয়। কত দূর আর যেতে হবে দাদা? আরে বাবা, টাকার গাছ দেখার জন্য তো একটু কষ্ট করতেই হবে, টাকার গাছ কজন দেখতে পায় জীবনে। সৌরীশ এর মনটা কেমন করছিল এবার। ঘরে বউ একা, এত রাত হচ্ছে। হঠাৎ সুখময় একটা বাড়ির সামনে থমকে দাঁড়ালো। আরে ডাক্তারভাই, এরকম পিছিয়ে পড়লে চলবে? না না না, শিওর শিওর। বাড়িটার মধ্যে ঢুকেই চমকে ওঠে সৌরীশ। জীবনে এই প্রথম এরকম রাজকীয় বাড়িতে ঢুকছে সে, গাটা তেমন ঝমঝম করছিল। অন্ধকার গলিতে এরকম রাজকীয় বাড়ি, স্বপ্নে দেখা সেই স্বপ্নপুরীর মতো, লাল নীল সবুজের রঙে রং বেরং। সুখময় দারোয়ানকে এসে বলল, আরে সলমান, দাদা সাহেবকে বল বড়ুয়া বাবু আয়। সৌরীশ হাঁ করে দেখছিল সব এক দৃষ্টিতে। এত বড় বাড়ি, কারো কারো আবার কত লোকের, অন্নবুড়ির মতো করে ঘর। বর্ষায় তালপাতা ফেটে জল পড়ে, আর অন্নবুড়ি সারা রাত ধরে আটকায় তা। আমারটা বা কত বড় ভাড়াটে বাড়ির ছাদ। আরে ডাক্তার সাহেব, এত কি ভাবছো? কিছু না দাদা, দেখছি সব মন দিয়ে। হঠাৎ এক ভদ্রমহিলা নেমেলেন, কি গম্ভীর আর ভারী ভারী মুখ, পোশাকের বর্ণনা না করাই ভালো, ঝলমলে রঙিন। হ্যালো সুখময়, কি আবার নতুন খবর আনলে নাকি? না বৌদি, ইনি এজেন্ট না, সদ্য পাস করে একজন ডাক্তার, একটা কাজে এসেছিলাম। সৌরীশের বুকটা হঠাৎ ঢিপ ঢিপ করে ওঠে। এজেন্ট আবার কেমন শব্দ? তা ভালো, হ্যাঁ বলো কি দরকার? হ্যাঁ তা তো বলবোই তো। দাদা সাহেব বাড়িতে নেই? না, ও কদিনের জন্য বোম্বে গেছেন। না বৌদি, উনি তো বলেছিলেন যে দুবাই যাচ্ছেন। তা বলতে পারবো না, যেতেও পারেন। সৌরীশ আর একটু অবাক হলো এক মুহূর্তে। একজন ভদ্রমহিলা জানেন না তার স্বামী বোম্বে গেছে না দুবাই, বিস্ময়ে বোবা বনে গেল সৌরীশ। শুধু মনে হচ্ছিল বড়ুয়া দাদা বলেছেন এ দুনিয়ার সবই হয়, সবই সম্ভব, শুধু সিপিএম করতে পারলে হলো। সি মিন্স কানেকশন, পি পাওয়ার, আর এম মানি, ব্যাস, দ্যাটস এনাফ। তাহলে বলো সুখময়, কি দরকার তোমার? তোমার দাদা সাহেবের অবর্তমানে আমি তো সব ওর কাজ দেখাশোনা করি আজকাল। উনি আর পেরে ওঠেন না, বয়সটা বাড়ছে না দিনে দিনে। কিছু টাকার দরকার ছিল দিদি। কত? 25-30 হাজার। এটা তো সংকোচের কী আছে, এ তো কিছু তো সিকিউরিটি ডিপোজিট এনেছে জন্য কিছু। তা হ্যাঁ এনেছি বৌদিমণি, আসলে টাকাটা আমার দরকার নেই, দরকারই ডাক্তারবাবু। বৌদি, সিকিউরিটি ডিপোজিট হিসাবে ডাক্তারবাবু একটা সোনার চেনও এনেছে, বিয়েতে পাওয়া। দুবুরি আছে মনে হয়, দেখতেও সুন্দর।
সো ঠিক আছে, তুমি বলছো যখন, তখন তোমার প্রতি বিশ্বাসে দিচ্ছি, ঠিকমতো ফেরত দিতে ভুলো না কিন্তু। তাহলে তোমার দাদা, না না বৌদি, উনি ভাববেন না, ডাক্তারবাবু কয়েক মাসের মধ্যেই ফেরত দেবে। ডাক্তারবাবুর হাত যশ বেশ ভালো, কিছুদিনের মধ্যেই দাঁড়িয়ে যাবে। দেখি দেখি ডাক্তারবাবু, চেনটা দেখাও। পকেট থেকে চেনটা বের করে করতে করতে সৌরিশের হাতটা কাঁপছিল, চোখটা ঝাপসা উঠছিল, তবুও খুলে দিল চেনটা। এমডির কোশ্চেন পেপার হাতে, এমডির কোশ্চেন পেপার, নিজের ঘর, বইয়ের চাকরি, এমনকি একটা টাকার গাছের চারাও মিলবে তার। পথটাকে একটু ঘোরালেই, সেদিন অনেক রাত হয়ে গেছিল সব মিলিয়ে। সুরেশ ঘরে ঢুকলে প্রীতির মুখটা ভার, দরজাটা খুললো কিন্তু মুখে কিছু বলল না। এত দেরি কেন, কি হলোটা কি? বরং সৌরিশ বলল, হলো কি, হলো গো তোমার, মুখটা এত ভারী দেখছি, কথা বলছো না? এই বুঝি তোমার বাড়ি ফেরার সময় হলো? প্রীতি বলল, না আমার কিছু করার ছিল না প্রীতি, বিশ্বাস করো, এমডি পরীক্ষার সাজেশন আনতে গেছিলাম, এত সহজে তো আর এসব পাওয়া যায় না, বড্ড লেট হয়ে গেল বড়। যেন আলমারি তন্ন তন্ন করে আজকের খুঁজলাম, তোমার গলার চেনটাও পেলাম না, বাবা মার আশীর্বাদের চেন, ওটা ওটা কোথায় রেখেছো তুমি? তুমি নিয়েছিলে? না, কি বলছো কি গো? নেই, সত্যি বলছি, না না না, ওটা ওখান থেকে আর কে নেবে, কাল ভালো করে খুঁজে দেখো, পেয়ে যাবে। মাঝে মাঝে এদিকে ওদিক হয়ে যায়। এসব কি বলছো কি গো? আমাদের এরকম দিনে এত দামি একটা জিনিস চুরি হয়ে গেল, আর তুমি বলছো চুরি হয়ে গেছে? চুরি হবে কেন? বলো হারিয়ে গেছে কোথাও, এদিক ওদিক হয়ে গেছে। না, চুরি হয়ে গেছে। তোমার ওই বুড়ো দাদাকে আমার আদৌ পছন্দ হয় না, ওই চুরি করতে পারে, ইচ্ছা মতো ঘরে ঢুকে যায় তোমার সাথে, আর তুমি বাথরুম গেলে এদিক ওদিক করে। কী যে বলো, ঠিকই বলেছি, তুমি ঘরে থাকো না, তোমার নাম করেও ঘরে এসে ঢোকে। সেদিন আমার হাতে হাতও লাগিয়েছে জানো, ও তো আমাকে ছোট বোনের চোখে, তোমাকে তো ছোট বোনের চোখে দেখে, ছোট ছোট করে ডাকে, আমাকে ভাই বলে। মানুষকে অবিশ্বাস করো না এত। তুমিই তো বলেছো দাদা আমার যে কোনো একটা চাকরি রেখে দাও, ইকোনমিক্সে এমএ আছে আমার। ও তো অনেকবার বলেছে বলেই আমি বলি, তাছাড়া চাকরির লোভ কার না হয়, বিশেষত আমাদের মতো এরকম পরিস্থিতিতে। দেখো সব কিছু এত সহজ নয়, সোজা নয়। লোকটা আমাকে তো কলকাতার মতো জায়গায় একটা চেম্বার দেখে দিয়েছে, মাসে তো কিছু হচ্ছে আমাদের। যাই বলো, লোকটা না মদ্যপী মনে হয় আমার। মেয়েদের একটা সিক্স সেন্স থাকে, বোন বলুক আর যাই বলুক। আর একটা মেয়ে মানুষ ঘরে থাকলে কি করে ও নির্লজ্জের মতো বসে থাকে এতক্ষণ? তুমি ঘরে নেই জেনেও। ঠিক আছে, আমি বলে দেবো ওনাকে। দেখো মাসিমা বলছিল, প্রীতি ডাক্তারকে বলো ও লোকটা ভালো না, যে বউকে ধরে লোকের সামনে মারে, গালাগালিজ করে, আর কথায় কথায় ভয় দেখায়, হ্যাঁ, লোকের গালে চড়ও বসে দেয়, সে আবার ভদ্রলোক হয় কী করে শুনে? পুলিশ কেস হয়েছে কতবার লোকটার নামে। ওসব কথায় কান দিও না তো, এগুলো লোকে বলে, প্রতিবেশীর বুদ্দেশ বুঝলে, কারো উন্নতি দেখলে নিজের চোখ টেরায়। ও ভালো কথা, তোমার স্কুটারে ওনার এসে আজ আমার কাছে 10,000 টাকা নিয়ে গেছে, তুমি দিয়ে দিলে আমাকে না জিজ্ঞেস করে। কি করব, তোমাকে পাচ্ছিলাম না কোনো প্রকারে যোগাযোগ করতে, কি আর করবো বলো? উনি এসে বললেন সব ওনার কথা হয়েছে তোমার সামনেই, সব কিছু তুমি দিতে বলেছো। সেদিনও সারা রাত ঘুমাতে পারেনি সৌরিশ। রাতের নিস্তব্ধতায় বাইরে শিরশিরে হাওয়ার দোলায় অস্পষ্ট চোখে সৌরিশ দেখছিল সেই বড়ুয়াদা, সেই দাদা সাহেব সত্যি দুবাই থেকে একটা টাকার গাছ আনছে ওর জন্য। সেই গাছে শুধু 1,000 টাকার নোট ফলছে, আর সুখময় বড়ুয়া সেই টাকার গাছটাকে নাড়াচ্ছে, আর সৌরিশ এক একটা করে কুড়াচ্ছে সে টাকাগুলো, আর রাখছে আলমারি ভরে ভরে। এক একটা হাতে আসছে আর লাফাচ্ছে সৌরিশ, কি আনন্দ তার, টাকার গাছ দেখছে সে নিজের চোখে। জীবনে কি আর চায় মানুষ, একটা টাকার গাছ, আর তাও যদি পেয়ে যায় এত সহজে, তার তো আর কথাই নেই। বিছানা থেকে লাফিয়ে ওঠা তার সৌরিশ শুয়ে শুয়ে। ও প্রীতি, সৌরিশের গায়ে হাতটা টেনে বলে, কী হলো এরকম লাফাচ্ছ? আজকাল কেমন যেন উল্টো উল্টো করছো তুমি, আগে তো ছিলে না এমন। নেই, সত্যি বলছি প্রীতি, আমি স্পষ্ট দেখেছি দুবাই থেকে 1,000 টাকার গাছের চারা আসছে ভারতে, এবং আমাদের হাতে সেটা তুলে দিচ্ছে সুকুমারদা। কীসব বলছো গো, টাকা আবার গাছ হয় নাকি? হয় না মানে? আমি তো নিজের চোখে সেই গাছটাকে দেখেছি, সব 1,000 টাকার নোট ফুটছে তাতে। সুকুমার বড়ুয়াও তো বলেছে আমাকে, ওর কাছেও টাকার গাছ আছে। আজকাল তোমার কি হয়েছে বলো তো সৌরিশ, কী সব আজে বাজে বকছো, স্বপ্ন দেখছো? সোজা পথে চলো, বুঝলে, সোজা পথে চলো। বাবা সবসময় একটা কথা বলে, সোজা পথে চলেও যে দুঃখে থাকো, সে দুঃখ আনন্দের মতো ভোগ করা যায়। পরদিন সকালে প্রীতি স্নান সেরে বেরিয়েছে গভর্নমেন্ট স্কুলে আরেকটা ইন্টারভিউ দিতে যাবে বলে। প্রীতির খুব আশা এবারে হয়ে যাবে চাকরিটা।
আগেরটা শুধু টাকার জন্য হয়নি, 1 লাখ ঘুষ, তাও প্রাইভেট স্কুল। প্রীতি বের হতে না হতেই সুকুমার ঘরে ঢোকে। আরে ডাক্তার ভাই, আজই তোমার প্রশ্নপত্র এসে যাবে। সত্যি বলছেন? সত্যি। এই যে শোনো, কাল যে টাকাগুলো এনেছিলাম ওগুলো একেবারে ব্যাংকের পিন করার নোট, কিন্তু কাজ হলো না, আরও বেশি চাই, 10,000 লাগবে। তুমি তো জানো ডিমান্ড খুব বেশি হলে কি হয়। আচ্ছা একটা কাজ করো, এই যে আমার টাকার বান্ডেলগুলো আছে কমসে কম 10 লাখ হবে, এটা তোমার কাছে একটা লুকিয়ে রাখো, সময় মতো আমি নেব, বুঝলে? টাকার গাছ বলেছিলাম না, কিছুটা তুমিও পাবে, ভেবো না সে নিয়ে, আমি ম্যানেজ করে দেবো। আরে দাদা কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনার এগুলো আমি রেখে দেবো, কোনো চিন্তা নেই, ওটা তো আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু এই 10,000 টাকা আবার কোথা থেকে দিই বলুন? আপনি তো জানেন আমার, আর এই স্কুটারটা 10 বছরের পুরনো, আপনি আমাকে ধরিয়ে দিলেন, তাও 10,000 টাকা দিলাম। আর তোমার ছোট্ট খুব রাগ করছিল জানো। আরে ছোট্ট বোঝেটা কি, বয়সটার কত, ডাক্তারদের একটা গাড়ি থাকবে না, তাও আবার একটা ভারী স্কুটার। ঠিক আছে, আমার কাছে আর 10,000-এর মতো আছে, হবে, ওটাই নিয়ে যান, আর কি বলবো। আরে আর নেই, ব্যাংকে ট্যাঙ্কে কোথাও তো আছে, কোনো অপরচুনিটিটা মিস করো না, বুঝলে? একবারে হাতে যে সুযোগ আসে, সে সুযোগটা ছাড়লে আর কখনো আসে না। দাদা সত্যি বলছে, আর নেই, হলে আপনাকে কেন মিথ্যা বলবো বলুন? ঠিক আছে তাই দাও, কি আর করব, দেখি যখন সম্পর্কটা পাতিয়েছি, স্যাক্রিফাইস তো করতেই হবে। সেদিন বিকালেই অ্যাপেন্ডিক্সের ব্যথায় লাইফলাইন নার্সিংহোমে ভর্তি হয় প্রীতি। যন্ত্রণায় ছটফট করতে করতে প্রীতি বারবার বলছিল, এত টাকা কোথায় পাবে সৌরিশ, হসপিটালে বঞ্চ তোমার আর্জি করেই ভর্তি করে দাও আমার। এসব নিয়ে তুমি ভেবো না তো, ওখানে অনেক লাইন দিতে হবে, ঠিকমতো টাইমে যদি অপারেশন না হয়, এত ভিড় থাকে, বরং এখানেই ঠিক আছে, আমি ম্যানেজ করে দেবো। সেই যন্ত্রণায় ছটফট করতে করতে প্রীতি বলছিল, লোককে এত বিশ্বাস করো না সৌরিশ, বিশেষ করে টাকার ব্যাপারে। লোকটা এতদিনে তোমাকে কি হেল্প করেছে বলো তো? শুধু মুখে এত কথা বলে গেছে, আর নিজের মনের মতো স্কুটারটাও তোমাকে গুছিয়ে দিয়েছে, পুরনো স্কুটার। আর কতগুলো টাকা এসে দেখেছে, লোকের টাকা বাড়িতে রাখা ঠিক, আর এতগুলো টাকা। ওর যদি এত তোমার প্রতি দয়া হয়, কিছু তো টাকা তোমাকে হেল্প করতে পারতো এই অসময়ে। জানো একটা কথা আছে, সহজ বিশ্বাসীদের চওড়া কাঁধ থাকা প্রয়োজন। কি যে বলো তুমি, এর মানেটা কি হলো? আর মানেটা খুব সহজ সৌরিশ, অবশেষে যত সব বোঝা নিজেকেই বইতে হয়, কেউ বয় না শেষে। সহজে কাউকে বিশ্বাস করো না প্লিজ। অপারেশন চলাকালীন এদিক ওদিক দৌড়াচ্ছিল সৌরিশ, নার্সিংহোমের টাকা মেটাচ্ছিল, 30,000 টাকা, আবার বাবা মার কাছে হাত পাতা। অবশেষে সৌরিশ এই বুঝেছে, প্রয়োজনে শুধু বাবা মাই সাথে থাকে, কেউ তেমনটি নয়। এত টাকা ঘরে পড়ে আছে, সুখময় বড়ুয়ার, সে টাকাতে ও তো কত দিতে পারত, এই কটা টাকা, কিন্তু না। পাশে খবরের কাগজে চোখটা পড়তেই হঠাৎ সৌরিশ কেমন চমকে ওঠে। দুবাই থেকে নাকি 500 টাকার নকল নোট ভারতে ঢুকছে পাকিস্তান হয়ে। সৌরিশের বুকটা হঠাৎ ডিপ ডিপ করে ওঠে। তাড়াতাড়ি প্রীতির বেডের পাশে গিয়ে বসে সৌরিশ বড় উদাস হয়ে উঠছিল বারবার। সৌরিশের মাথাটাও ঝিমঝিম করছিল, সাথে প্রীতির কথাগুলো। এখনও নিজের স্ত্রী চোখের সামনে, অস্বস্তিতে কেমন গো গো করছে, মাথাটা নাড়াচ্ছে। হঠাৎ এক অস্বস্তিতে সৌরিশের চোখ দুটো বন্ধ করতেই ও দেখে, ও যেন কিসের নেশায় একটা দৌড়াচ্ছে উল্টো পথে, যেটা পথ নয়, বেপথের মতো। সৌরিশ চমকে ওঠে প্রীতির চোখের দিকে একবার তাকাতেই। হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ, ডক্টর সেন হ্যান্ডস আপ। প্রীতি চোখ দুটো হঠাৎ বন্ধ করে ফেলে, যেন এ চোখ প্রীতি আর খুলবে না কখনো কোনোদিন ওর সামনে। সৌরিশ থতমত খেয়ে উঠে বলে, কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? ইন্সপেক্টর সৌরিশের হাতে হাতকড়ি লাগাতে লাগাতে বলেন, টাকার গাছটা দেখতে চাই, চলুন যাওয়া যাক মিস্টার সেন, 10 লাখ টাকা আপনার ঘরে পড়ে, চলুন এখনই। নমস্কার। সকলে ভালো থাকুন, এই চাই। ধন্যবাদ। শুভরাত্রি।